হ্যালো এন্ড ওয়েলকাম টু জিও আড্ডা উইথ লাবণ্য। আরো একটা রবিবার আপনাদের সঙ্গে চলে এসেছি জিও আড্ডার ব্র্যান্ড নিউ একটা এপিসোড নিয়ে। কলকাতায় রয়েছে জমাটি ঠান্ডা, কিন্তু এই জমাটি ঠান্ডাটা এনজয় করার জন্য শুধুমাত্র পার্টি আর পিকনিকে কিন্তু একমাত্র উপায় নয়, তার সঙ্গে আমাদের উইকেন্ডগুলো কিন্তু ওয়েট করছে একটা নতুন সিনেমা দেখে এনজয় করার জন্য। আর তাই একটা নতুন রিলিজ হতে চলেছে, যার টিম আজকে আমার সঙ্গে রয়েছে। একদম দুজনেই হট অ্যান্ড হ্যাপেনিং, কালারফুল জড়ি। আর কালারফুল কেন বুঝতেই পারছেন, একজন ডার্ক চেরি রেড, একজন জেড ব্ল্যাক পরে রয়েছে আমার সঙ্গে এই আড্ডায়। প্লিজ ওয়েলকাম আমাদের জিও আড্ডার আজকের অতিথি পামেলা দাস, এবং সঙ্গে রয়েছে জয় ব্যানার্জি এবং তোমাদের নতুন ছবি তাসের ঘর। রাইট, ওকে। দীপাঞ্জন ঘোষ প্রযোজিত, পার্পল মোশন পিকচার প্রযোজিত, পার্পলেক্স অরিজিনালের এই ছবির আজকে অজানা গল্প আমি শুনবো তোমাদের মুখ থেকে। ইনফ্যাক্ট জয়দাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, টেলিভিশনে প্রচুর কাজ করেছে, আমরা অনেক মেগা সিরিয়াল দেখেছি তোমার। তবে বিউটি প্যাজেন্ট উইনার হওয়ার পর এটা তোমার অফিসিয়ালি প্রথম ছবি, তাই তো? তো আই এম ভেরি শিওর যে তুমি এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। তুমি যদি এটা নিয়ে একটু বলো আমাদের। সবার প্রথমে জিও আড্ডা পুরো টিম আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের দুজনকে এখানে ডাকার জন্য আর এত সুন্দরভাবে একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করার জন্য। আর যে লাবণ্য খুব পরিচিত একটা নাম আমাদের কাছে, and you are also looking very very charming and pretty. থ্যাংক ইউ। তো তুমি বলো, মানে এই ছবিটা তোমার কাছে সুযোগ এলো কিভাবে? অনেকদিন থেকেই নানা রকম প্রোডাক্টের কথা হচ্ছিল, নানা প্রজেক্ট আসছিল, কিন্তু যেহেতু আমি নিজে শিক্ষকতার সঙ্গে জড়িত আছে, তো আমার কিছু সাহিত্য নির্ভর, কিছু ভালো গল্প নির্ভর কাজ করার ইচ্ছা ছিল। তো পারপ্লেক্সের ময়ূকদা, দীপাঞ্জন দা সকলেই আমার পরিচিত এবং সকলেই আমার পারিবারিক বলতে পারেন। তো সবাই মিলে যখন এই গল্পটা, এবং আমাদের যে ডিরেক্টর সুমিত দাস উনি গল্পটা লিখেছেন, রিকনস্ট্রাক্ট করে এবং সেটাকে একটা মুভির আকার দিয়েছেন। তো যখন তারপরে আমরা একসঙ্গে বসে কথা বলি, জয় এলো, সবাই মিলে দেখলাম যে এই প্রজেক্টটা কোথাও না কোথাও একটা নিটল বাঙালি মধ্যবিত্ত একটা মোড়ক আছে, যেটা সামহাও এখন আমরা টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়ার যুগে কোথাও হারিয়ে যায়। আচ্ছা, যেখানে আমরা দেখি যে এখন এআই চলে এসেছে এবং সাংঘাতিক টেকনিক্যাল জিনিসপত্র আছে, এবং ছবির মধ্যেও কোথাও একটা, মানে আমাদের বাংলা সিনেমাতেও আমরা ভীষণ দেখতে পাই কোথাও একটা যেন অন্য ঘরানাকে ভীষণ একটা কপি করা। লাইক আমরা ঠিক আছে, বলিউড ইজ গুড, সাউথ ইজ গুড, বাট আমাদের বাঙালিয়ানার নিজস্ব যে ফ্লেভারটা, মানে আমরা যেটা শক্তি সামন্ত বা তরুণ মজুমদারের ছবিতে যেগুলো হ্যাঁ রিচ, সেইগুলো, সেই ফ্লেভারগুলো এখনকার বাংলা ছবিতে খুব বাঙালিয়ানা ফ্লেভারটা মিসিং, এটা অনেকেই মানে। এই ব্যাপারটার উপরে আমার বরাবরই একটা ফোকাস ছিল, এরকম একটা গল্পের জন্য আমার তো অপেক্ষা ছিল। ওকে, যে কারণে আমার মনে হয়েছে এইটা হয়তো কোথাও না কোথাও আমার মনের খুব কাছাকাছি। আমার পুরো টিম, আমার হিরো, সবাই মিলে না খুব যত্ন করে জিনিসটা আমরা বানিয়েছি। বাকিটা তো তোমরা বলবে, দর্শকরা বলবেন। আচ্ছা, একটা জিনিস বলো যে তুমি তো অভিনেত্রী হতে নিশ্চয়ই ফ্রম দ্য ভেরি বিগিনিং চাওনি, কারণ তুমি বলছিলে যেটা তুমি টিচিং প্রফেশনে রয়েছো এবং এখনো রয়েছো, এবং তার সঙ্গে তুমি বিউটি প্যাজেন্ট জিতেছো। সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তোমার? মানে একদম মানে টিচার একটা ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে তুমি বিউটি প্যাজেন্টের জন্য ট্রাই করলে, মানে কিরকম ছিল সেটা? কারণ অনেক, আমি ভেরি শিওর যে আমাদের আজকে জিও বাংলার এই আড্ডাটা যারা দেখছেন তাদের মধ্যে প্রচুর এমন হোম মেকার্সরা রয়েছেন, মানে যারা ভাবেন যে আমার 4 দেওয়ালে বাইরে একটা দুনিয়া হোক, বা আমি একটু স্বপ্ন দেখি, আমি হোম মেকার হয়ে গেছি মানে কি আমার স্বপ্নের সব শেষ হয়ে গেছে, এমনটা নিশ্চয়ই নয়। মানে ইউ আর আ রোল মডেল ফর দেম। তো সেটা যদি একটু বলো আর কি। রোল মডেল কথাটা খুব ভারী কথা, আমি জানি না আমি কতটা জাস্টিফাই করতে পারবো, কারণ রোল মডেল যাদেরকে আমরা ভাবি তারা মানে সবাই নমস্য, তারা বরেণ্য। তো সেই ক্যাটাগরিতে মানে আমার দৃষ্টতা নেই ওই জুতোতে পা গলানো। কিন্তু হ্যাঁ, বাঙালি মেয়েদের একটা ট্যাগলাইন আছে, বিয়ে হয়ে গেছে, মা হয়ে গেছে, ব্যাস, মানে এইটা এই পর্যন্তই। তারপরে গ্ল্যামার ওয়ার্ল্ডে কথা ভাবা, স্বপ্ন দেখা, ন্যাশনাল প্ল্যাটফর্মে নিজেকে প্রুভ করা, তারপরে ইন্টারন্যাশনালে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু কোথাও না কোথাও আমাদের জীবনযাত্রার সঙ্গে আমরা খাপ খাওয়াতে পারি না, এবং সেটা কিন্তু সবার আগে পারিবারিকভাবে পারি না। এবং যখন আমি বিজনেস ইন্ডিয়ার প্ল্যাটফর্মের পরে যখন ইন্টারন্যাশনালে ভাবছি, তখন অনেকেই ভেবেছিল আরো প্রয়োজনটা কি, হয়ে গেছে তো একটা জায়গা পর্যন্ত তো হয়ে গেছে সিলিং। কিন্তু ওই যে বললাম না, যখন মনে হয় যে এক একটা করে গ্লাস সিলিং ভাঙতে মানুষ শুরু করে, তখন মনে হয় যে এইটাও তাহলে আমার আকাশ নয়, আরো একটা গ্লাস সিলিং হয়ে গেছে। তো এই করতে করতে আমি ইউনাইটেড নেশনসের যখন মিসেস ওয়ার্ল্ডে আমি গেলাম, তখন দেখলাম ওদের একটা পিস অ্যাম্বাসাডারশিপের জন্য অ্যাপ্লিকেশন করা যায়।
তো ওই পিস অ্যাম্বাসেডরশিপ করার জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ওদের যে মিসেস ওয়ার্ল্ড ক্যাটাগরি জিতে আসতে হবে। তো সেইটা তখন আমার কাছে ওটা বেঞ্চমার্ক হয়ে গেল। তো যেটা হয় কি, সীমানার বাইরে পা না ফেললে পরে তো বুঝতে পারি না যে আর বাইরে কি আছে। তো ওই করতে গিয়ে দেখলাম বাংলা যে কালচার, ইন্ডিয়ান যে কালচার, সেইগুলোকে নিয়ে পড়াশোনা আরো বেশি করে, যেহেতু আমি মূলত লেখাপড়া জগতের মানুষ, কানেকশনটা আমার খুবই শক্ত। তো ওই জায়গা থেকে আমার ডিসার্টেশন পেপার তৈরি করতে হলো, সেটা করতে আমার ইজি হয়েছে, কারণ আমি তো জানি এই জিনিসগুলো কিভাবে নিজের দেশকে তুলে ধরতে হবে, সেটা যে কোনো শিক্ষক শিক্ষিকা খুব ভালোভাবে জানে, সবাই জানেন, কিন্তু প্রেজেন্টেশনটা তো ম্যাটার করে যায়, সেটা শিক্ষক বা এই ধরনের জায়গায় থাকলে পরে ভালো হয়। তো এই করতে করতে ওই প্ল্যাটফর্ম অব্দি গেলাম। তারপরে যখন আবার কলকাতায় ফিরে এলাম, তখন অনেকেই অনেক রকম ভাবে 1 বছর ধরে নানা রকম প্রজেক্টের কথা হচ্ছে, মিউজিক ভিডিওর কথা হচ্ছে, এবং মিউজিক ভিডিও করার সময় আমি খুব সাহিত্য নির্ভর গানগুলোকে বাজছিলাম, বা রবীন্দ্রনাথ ঠাকুরকে বাজছিলাম, যে এই ধরনের জিনিসের মধ্যেই থাকবে, ঘরানাটা আমি ওটাই চাইছিলাম। আচ্ছা, তারপরে যখন দেখলাম মানে ইউ নিড টু বি সো মাচ রুটেড আর কি, মানে সেটাই ভালো লাগছে, কারণ আন্তর্জাতিক একটা স্বীকৃতি পাওয়ার পর সবাই মনে করে হ্যাঁ ঠিক আছে আমার কাছে স্কাই ইজ দ্য লিমিট, আমি অনেক কিছু অ্যাচিভ করতে পারি, বাট তুমি স্টিল তোমার রুটের সঙ্গে এত স্ট্রংলি কানেক্টেড, ইট ফিলস সো নাইস না, মানে কেউ এভাবেও ভাবতে পারে আর কি। এবং তুমি ছবিটাও যখন সিলেক্ট করছো তখন সেটার মধ্যেও এটাকেই প্রায়োরিটাইজ করছো, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে এটার জন্যই হয়তো তোমাকে আমরা মানে হ্যাটস অফ জানাতে পারি, আমি জানি না, মানে অভিনেত্রী হিসেবে প্রথম ছবি এরকম একটা গ্ল্যাম লুক, মানে তুমি আজকেও যথেষ্ট গ্ল্যামারাস লুকে, এবং তোমার ইনস্টা বা সোশ্যাল মিডিয়া যারা ফলো করে তারাও রীতিমতো দেখেছে যে তুমি কতটা গ্ল্যামারাসলি নিজেকে প্রেজেন্ট করো, বাট স্টিল তুমি একটা গ্ল্যাম লুকে এই চ্যালেঞ্জটা বেছে নিয়েছো, প্রথম ছবিতে ডেবিউ করছো একটা গ্ল্যাম লুকে, ইটস ভেরি চ্যালেঞ্জিং না? এটা মানে যখন ভেবেছি গল্পটা কি মেন ফোকাসটা কি, যেমন জয় এসেছে ইউএস থেকে, আর আমি সেখানে একটু অনাথ আশ্রম থেকে এসেছি, তো ওই যে দুটো চরিত্রের মধ্যে যে ফ্রিকশনটা, ওটা আমাদের একটা বড় ব্যাপার ছিল। তুমি কেন ছবিটা চুজ করলে, মানে জাস্ট বিকজ অফ দ্য স্টোরি অর সামথিং এলস? আমি স্টোরি চুজ করি কেরম হিসেবে, ধরো আমি টেলিভিশনে একরকম চরিত্র করছি বা ওয়েব সিরিজে একরকম চরিত্র করছি, আমি চাই আমার ক্যাটালগে যেন সব রকম চরিত্র আমি করে থাকি, কারণ আমি যখন এই পৃথিবীতে এসেছি আমি একটা চরিত্র নিয়ে এসেছি, তো আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আই থিংক আই এম ব্লেসড, জয় ব্যানার্জি, হ্যাঁ, তো আই এম ব্লেসড যে আমি অনেকগুলো চরিত্র করার সুযোগ পাচ্ছি, তো আমি একটাও সুযোগ ছাড়তে চাইছি না। প্লাস মানে অ্যাজ অ্যান অ্যাক্টর ইউ নিড টু প্রুভ ইয়োরসেলফ অ্যাজ আ ভার্সেটাইল, সেটা একটা সুযোগ। আর মানে অভিনেতা বা অভিনেত্রী যারা হন আর কি, তাদের কাছে এটাই সবথেকে বড় প্রিভিলেজ যে দে ক্যান প্লে এনি ক্যারেক্টার। হ্যাঁ, এটাই হচ্ছে। আর স্টোরি, অফকোর্স স্টোরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখনই পামেলা আমাকে বললো যে হিরো অ্যাকচুয়ালি নই, হিরো গল্প, এবং গল্পটাকে যে সুন্দর করে তুলে ধরছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি হিরো, মানে এডিটর, ডিওপি এবং যে রাইটার। তো আমি একটা জাস্ট চরিত্র প্লে করেছি, পামেলা একটা চরিত্র প্লে করেছে, তো এখানে গল্পটাকে হিরো হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, কারণ গল্পটা খুব সুন্দর, ছিমছাম গল্প, কোনো মানে কোনো হাইফাই কিছু নেই, কিন্তু সুন্দর একটা পারিবারিক গল্প, মানে একটা পরিবারকে কি সুন্দরভাবে, এত সুন্দর আড্ডার মধ্যে না আমাদের একটা জিনিস একটু মিসিং হচ্ছে, সেটা হচ্ছে একটুখানি খেতে খেতে আড্ডাটা আমরা করতে পারি। তার কারণ হচ্ছে আমরা আজকে একটা খুব সুন্দর জায়গায় এসেছি, ইনফ্যাক্ট আমাদের দর্শকরা বুঝতে পারছে যে আমরা আজকে একটা আউটডোর শুট করছি, এবং এই জায়গাটা হচ্ছে কাকুরগাছির ভেরি পপুলার জোন। ইটস আ রেস্টুরেন্ট কল রোজ কিচেন। খেতে খেতে আমরা আড্ডা দিই, তোমাদের জন্য একটা স্পেশাল এখানকার হাউস স্পেশাল একটা জিনিস এসেছে, দ্যাট ইজ কল্ড চিজ বল। তো এটা একটু ট্রাই করো তোমরা প্লিজ। আসলে এই খাওয়া দাওয়া নিয়ে আমার সাথে একটা, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি ইয়ার্কি মারা হয় যে আমি শুধু ফার অ্যাওয়ে ফ্রম ফুড, ডিম আর ধনেপাতা খাই। প্লিজ তুমিও খাও, এটা ভেজ আছে। আমাদের গোটা ইউনিট জানে জয় স্টেপল ডায়েট কি, একদম বয়েলড এগ উইথ লটস অফ কিউকাম্বার, মানে বেসিক্যালি ভেজিস এন্ড প্রোটিন, এই হচ্ছে ডায়েট। এটাও দিনে 3 বার খায়, না 2 বার। আর বাকি দিন কিছু খাও না? না, আমি 2টো মিল খাই, বাস 2টো মিল খাই, আর সেটার মধ্যে শুধু এটা। তো আমরা গিয়ে আগে আউটডোরে গেছি, যখন সোনাঝুরির হোটেল আছে, তখন কিন্তু ভাত সবই খেয়েছি। না, এবার আমরা বলছি আজকে জয় ভাত খেয়েছে, ওয়াও, ব্রেকিং নিউজ।
না ভাত খাই না তা না, বাঙালি হয়েছি ভাত খাই, ভাত খেতে প্রচুর পছন্দ করি, কিন্তু ওই আর কি সামটাইমস ইউ নিড টু স্যাক্রিফাইস ফিউ থিংস ফর ইওর গ্রোথ, হ্যাঁ দ্যাটস ইট, সেটা। এই আর কি। আচ্ছা তোমার টেলিভিশনে আসা কিভাবে বা অভিনয় আসা কিভাবে? ইজ ইট মানে ভেরি ওয়েল প্ল্যান্ড ব্যাপার ছিল নাকি না মানে না ইটস আ একদম সাডেন আই হ্যাড ডিসিশন নো অর সামথিং? প্ল্যানস অফ বিং অ্যান অ্যাক্টর, কারণ আচ্ছা আমি বর্ন ব্রট আপ ঘাটশিলায়। এই প্লিজ খাও না, খেতে খেতে আমরা আড্ডা দিই। আমি কলকাতায় আসি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, আহ কারণ আমি এখানে গান শিখতাম, আমি পণ্ডিত মানস চক্রবর্তীর কাছে গান শিখতাম, তার জন্যই আমার কলকাতায় আসা। তারপরে আমি আই ওয়াজ লাকি দ্যাট আই ওয়ার্ক উইথ ফিউ পিপল হু আর রিনাউন্ড। দেবজ্যোতি মিশ্র সাথে বহুদিন আমি কাজ করেছি। তারপরে একটা স্প্যান যায় সবার, যে একটা ড্রাইড আপ পিরিয়ড, তো একটা সময় আমার খুব ডিফিকাল্ট যাচ্ছিল, তো আই কন্ট্যাক্টেড মিস্টার স্নেহাশিস চক্রবর্তী। আচ্ছা টেলিভিশনে টেলিভিশন, স্নেহাশিস দা। তো আমরা সবাই জানি যে স্নেহাশিস দার সিরিয়ালে প্রচুর গান হয়, আর অরিজিনাল গান উনি লেখেন, উনি সুর করেন। তো আই অ্যাপ্রোচড হিম অ্যাজ আ সিঙ্গার, তো যাতে ওনার সিরিয়ালে গান গাইতে পারি। ওনার সাথে দেখা হওয়ার পর উনি আমাকে তখন বললেন যে অভিনয় নিয়ে কি ভাবছো? তো আমি তখন বললাম যে আমি অভিনয় নিয়ে ভাবছি না, আমি গান নিয়ে ভাবছি, কারণ আমি অভিনয়টা পারি না। বলছি সেটা আমি বুঝে নেবো, তুমি ওজন কমাও। আমাকে তখন ওজন কমাতে বললো। আই ওয়াজ 85 কিলোস এট দ্যাট পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, তো আমাকে বললো এটা কত বছর আগেকার কথা বলছো? এটা 2015 কথা বলছি। 2016 থেকে আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ অ্যান অ্যাক্টর। মানে 16 থেকে 24 তুমি শুধু ডিমা ধনে না না না, দ্যাট উড হ্যাভ বিন টু মাচ। ডিমা ধনেপাতা তোমার মানে সঙ্গে জুড়ে গেছে না, তুমি যেখানে যাবে ওই আসছে ডিমা ধনেপাতা। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আমার একটা টেলিভিশনে প্রোগ্রাম আসার কথা ছিল, সামহাউ দ্যাট ডিডন্ট হ্যাপেন। তারপরে স্নেহাশিস দা আমাকে কয়েক মাস পরে আবার কন্ট্যাক্ট করেন নিজে থেকেই, যে একটা সিরিয়াল আসছে বেনে বউ কালার্সে, তখন কালার্স ট্রান্সফর্ম করছে, মানে এইচডি হচ্ছে, ইটিভি থেকে কালার্স এর একটা ওই চলছে, তখন বেনে বউ ওয়াজ মাই ফার্স্ট সিরিয়াল। আচ্ছা, তারপরে খোকা বাবু, তারপরে অনেকগুলোই করে ফেলেছি, এই আর কি। দ্যাটস হাউ আই স্টার্টেড। খোকা বাবুটা, হ্যাঁ খোকা বাবুটা ওয়াজ হ্যাড আ রিমার্কেবল কাজ একটা হ্যাঁ, তোমার। একটা রিচ ছিল। আচ্ছা ছবি হিসেবে তো তোমার এটা বোধহয় এটা সেকেন্ড ছবি। হ্যাঁ। প্রথম কি ছবি করেছো? প্রথম ছবি এখনো সেটা রিলিজ করেনি, ওটা ওটা ডাবিং চলছে। এটাও তো তোমার অফিশিয়ালি ডেবিউ ফিল্মই হলো কাইন্ড অফ। হ্যাঁ, তো মানে যেহেতু আমরা প্রথম দেখতে পাবো আর কি। একদমই হতেই পারে। ওইটা আমি শুট করেছি এটার অনেক আগে, কিন্তু এটা এখন কাজ চলছে, পোস্ট প্রোডাকশন কাজ চলছে। ওটা উগ্র বলে একটা সিনেমা, আচ্ছা একদমই বাচ্চা একটা ছেলে বারাসাতের, সে লিখেছে এবং ডিরেকশন দিয়েছে। ও খুব ভালো গল্প, একটু মানে ওই ভিএফএক্স টিএফএক্স এইসব, মানে প্রচুর গ্র্যান্ডার আছে আর কি, মারপিট আছে, মানে এই গল্পটা থেকে টোটালি আলাদা, একদমই আলাদা ফ্লেভার। মানে সামহাউ ইউ আর ব্যালেন্সিং। হ্যাঁ অ্যাবসলিউটলি। আমি এর আগে যে হ্যাঁ মানে ওয়েব প্রথম সিরিজটা থেকেই করেছি, মানে ওই কথাটাই মানে ভাবছিলাম যে হ্যাঁ। ওই যে হি জাস্ট ট্রাই টু প্রুভ হিমসেলফ অ্যাজ আ ভার্সেটাইল অ্যাক্টর, মানে যার জন্য মানে যেভাবেই হোক তোমার প্রতিটা চরিত্রকে একে অপরের থেকে ভীষণ আলাদা হতে হবে, ডাইভার্স হতে হবে। একদমই এটা আমার চেষ্টা থাকে আর কি। যেরকম আমি টানা কিছুদিন টেলিভিশনে খুব নেগেটিভ ক্যারেক্টার্স করছিলাম, আমি স্নেহাশিস দাকে বলি যে আমি এত নেগেটিভ করছি না। তারপরে রিঙ্গো দা অ্যাপ্রোচড মি ফর আ ক্যারেক্টার ফর আ ওয়েব সিরিজ দ্য সেনাপতিস। ওই ক্যারেক্টারটা পুরোপুরি একদম আলাদা ছিল, তো দ্যাট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। মানে আমাদেরকে ডায়লেক্ট শিখতে হয়েছিল বাংলাদেশে, কারণ 71-এর গল্প নিয়ে হয়েছিল এটা, তো ওটার ডায়লেক্ট শিখতে। দিস থিংস ফ্যাসিনেটস মি আর কি, মানে একটু আলাদা কিছু হবে, গল্প কিছুই আলাদা না, মানে সবকিছুরই কোর হয়তো একই, কিন্তু ওই আর কি, মানে the way we portray are different. আচ্ছা একটা জিনিস বলো যে মানে ডিউরিং দ্য শুট নিশ্চয়ই তোমাদের অনেক মজার অভিজ্ঞতাও হয়েছে। তোমরা বললে যে আউটডোর শুট করেছো, সোনাঝুরিতে শুট করেছো, এরকম ভালো ভালো না ওটা? হ্যাঁ, থ্যাঙ্কস টু রোজ আর কি, আমাদের আজকের এই ফুড এবং ভেন্যু দুটোই স্পন্সর করেছে তারা। তো সেটা একটু বলো যদি তোমরা, কেমন এক্সপিরিয়েন্স ছিল, মানে আউটডোর শুটিং এ কোনো মজার ঘটনা অ্যাপার্ট ফ্রম ডিম এন্ড ধনেপাতা? আমি একটা মেমরি শেয়ার করব, সেটা হচ্ছে যে একটা ছবিতে একটা গান আছে, কৃষ্ণ কিশোর দা উনি আমার শ্বশুর মশাই, আচ্ছা মানে অরিন্দমের বাবা। আচ্ছা, আমার যে ক্যারেক্টার নাম হচ্ছে তৃপ্তি, তৃপ্তি আর কৃষ্ণ কিশোর বাবু মানে শ্বশুর মশাই আর তৃপ্তি বসে ওনার প্রয়াত যে স্ত্রী তার ছবির সামনে তৃপ্তি একটি গান গাইছে, বড় আশা করে। তো মাঝখানে
ওনার ছবিটা রাখা হয়েছে আর কি। ঘটনাচক্রে যেই প্রয়াত ছবিটা লেখা হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমার মা। ও আমার মা কিছুদিন ওইটাই আগে মারা আমরা গেছে। কথা তো বলছিলাম। আমার মা এই গল্পটার সাথে অনেক না মিল পেয়েছি আমি। হ্যাঁ এখানেও দেখানো হয়েছে অরিন্দমের মা নেই। আমি যখন গল্পটা শুনলাম তখন ওই আর কি বাবা, আমার বাবা আছে শুধু, মা হারিয়েছি আমি মে মাসে। তো এইখানে বাবাকে সবসময় আগলে রাখা, এই অরিন্দমের সাথে জয়ের কোথাও একটা না মিল পেয়েছি আমি। না, যখন ওই গানটা হচ্ছে না, বড় আশা করে একটা গান আছে, তো বড় আশা করে এসেছে কাছে ঢুকে, তো ওই গানটা আমাদের সবারই খুব চেনা গান, সবাই জানা গান, প্রত্যেকেই গেয়েছি। কিন্তু যখনই কাকিমার ছবিটা মাঝখানে রেখে আমরা করলাম, তখন মানে প্রত্যেকেই আমাদের না খুব মানে হেভিলি একটা আমাদের ফিল হচ্ছিল যে মানুষটা চলে গেছেন, ওনার ছেলের মানে সিনেমা, এবং মানে কোথাও গিয়ে ও ঢুকছে, দেখছে মায়ের ছবি নিয়ে গান হচ্ছে, মানে সো রিলেটেবল আর কি ব্যাপারটা। Absolutely. সো রিলেটেবল, মানে এত ব্যাপারটা এক হয়ে গেল না, মানে ওটা আমাদের মানে খুব টাচ করে গেছে। আচ্ছা, মানে ইন্টারন্যাশনালি যখন তুমি দেশকে রিপ্রেজেন্ট করছো অ্যাজ আ মানে বিউটি প্যাজেন্টে যাচ্ছ, এবং সেখানে মানে আমি এটা একদম অ্যাপার্ট ফ্রম দা এই আমাদের সিনেমার আলোচনা তোমাকে জিজ্ঞেস করতে চাই যে যখন একজন মানে মহিলা ইন টার্মস অফ যিনি হোম বেকার এবং তার একটা লিমিটেশনস ভেঙে তিনি বেরিয়ে গিয়ে কিছু একটা বাইরে করতে চাইছেন, তো তুমি যেমন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করলে যে চলো একটা লিমিট সেট করে দেওয়াও হয়, মানে যদি তাকে এগিয়ে যেতেও দেওয়া হয় তাহলেও একটা লিমিট সেট করে দেওয়া হয়। মানে তুমি তোমার চারপাশে যখন একদম মানে অনেক রিয়েল এক্সপিরিয়েন্সেস দেখছো, অনেক মেয়েদের রিয়েল সিচুয়েশনস দেখছো, অনেক জায়গায় ইউনিসেফকে রিপ্রেজেন্ট করতে গিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স করছো, সেখানে তুমি এরকম কিছু দেখেছো যে যেটা তোমার মনে হয় যে ইন ফিউচার তোমার হাতে যদি ক্ষমতা আসে তুমি সেটা চেঞ্জ করতে চাইবে বা কিছু? দেখো, মোটামুটি ভাবে আমরা যখন যেসব জায়গায় রিপ্রেজেন্ট করতে যাই, সেখানে যে মহিলারা আসেন না, দে আর অলরেডি এম্পাওয়ার্ড। আমরা বলি যে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা মুখে বলি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যেসব জায়গাতে ফিল্ডে যাদেরকে আমরা মিট করি, তারা সবাই স্পিচ দিতে এসেছেন, আমরা দে আর অল হুজু। কিন্তু আমার যেটা মনে হয়, আমি যে স্কুলে পড়াই সে স্কুলটা না কৈখালির স্কুল, এবং গরিব মানে হিন্দু মুসলিম দুটো কমিউনিটি থেকেই আমাদের বাচ্চারা আসে। তো আমার মনে হয় যদি আমাকে যদি বলতে হয় যে কোন জায়গাটাকে আমি চ্যালেঞ্জিং আমার অ্যাজ এ মানে রুটস, তুমি যেটা বললে, আমি দেশের বাইরে গিয়ে খুঁজবো না, কারণ আমি যেখানটাতে প্রতিদিন পড়াতে যাই সেখানে আমার 11-12 যে মেয়েরা আসে, কেউ এমনি আসে, কেউ হিজাব পরে আসে, তারা কিন্তু প্রত্যেকেই খুব কষ্ট করে আসছে, রাইট। এবং তাদের কারোর বাড়িতে হয়তো মানে এমনিতে সকালবেলা রান্না হয়নি, মা বেরিয়ে গেছে, কোনো মতে একটা কিছু কিনে খাবে, কারোর টিউশনস হয় না, ছেলেরা যায় সেখানে গিয়ে তারা টোটো চালায়, কোনো ছেলে নিউজ পেপার ভেন্ডারের কাজ করছে। তার মানে বুঝতেই পারছো যে আমাদের মানে শহরতলির মধ্যে এই সিচুয়েশন, এক্স্যাক্টলি, তার মানে রুরাল বেঙ্গল তো এখনো অনেক পিছিয়েই রয়েছে। তার জন্য আমার মনে হয় যে আমাকে যদি তুমি বলো যে ইউনাইটেড নেশনস এর পিস অ্যাম্বাসেডর হিসেবে যে কাজগুলো করার কথা বা যেগুলো হয়, কি হয়, যেমন ইন্টারন্যাশনাল কুইন্সদের কিছু একটা বোর্ড থাকে, যেমন ওয়ার হলো, ইউক্রেন ওয়ার হলো, তো তখন যে সমস্ত আর্টিফ্যাক্টস গুলো ভেঙে গেছে বা কোন রেস্টোরেশনের দরকার পড়েছে, সেটা কোন দেশ নেবে, তার জন্য কিছু কিছু আমাদের প্রজেক্টস তৈরি করতে হয়। তো সেগুলো একাডেমিক্যালি যেহেতু আমরা একটা জায়গা হোল্ড করি, সেগুলো আমরা কুইন্স বেঞ্চ থেকে আমরা রেকমেন্ড করি, নট দ্যাট যে আমরা করে ফেলতে পারি, আচ্ছা, কিছু we can রেকমেন্ডেশন ask the politicians that এই ভাসটা চাইনিজদের দেওয়া হোক, কারণ ওরা হয়তো এটা রেস্টোরেশন প্রপারলি পারবে, সেটা অন্য জায়গা। কিন্তু যদি তুমি আমাকে বলো যে ওমেন এম্পাওয়ারমেন্ট বা মেয়েদের জন্য কাজ করতে চাই বা কোথায়, তাহলে কিন্তু আমার জায়গা হচ্ছে এই পশ্চিমবঙ্গ বা এই যে মহারাষ্ট্রের, যে আমরা যেটা জানি মহারাষ্ট্রের যে সমস্ত তোমার সুগার কেন ইন্ডাস্ট্রিজে যে সমস্ত মহিলা লেবারদের উপরে যে ইস্যুটা কদিন ধরেই মানে কয়েক বছর আগে থেকে চলছে, তো এই সমস্ত জায়গাগুলো না আমার মনে হয় যে আমি যতটা কানেক্ট করতে পারবো, আমি আজকে গিয়ে থাইল্যান্ডের মহিলার সাথে বা চাইনিজ মহিলাদের সঙ্গে ওইভাবে কানেক্ট করতে পারবো না, বিকজ আমি এদের রুরাল বেঙ্গল হাড়ের খবরটাও জানি, যে ও বাড়ি গিয়ে হাজবেন্ডকে বা বাচ্চাকে কি ভাত রান্না করে দেবে, এটা আমি জানি, কিন্তু ওদের কালচারটা আমি জানি না। আর মেয়েদেরকে মেয়েদের মতো করে না জানলে পরে তুমি কখনো কাজ করা ইজ ভেরি ডিফিকাল্ট।
মানে ভীষণই সুন্দরভাবে তুমি ব্যাপারটা আমাদের বোঝালে। ইনফ্যাক্ট মানে আমাদের আজকে জিও আড্ডাটা এট দ্য সেম টাইম মানে তোমাদের সিনেমা নিয়েও যে আমরা এডুকেশনাল, হ্যাঁ ভীষণ এডুকেশনাল, we are getting enlightened. একদমই তাই। মানে ভীষণ মানে এরকম একজন মানে এম্পাওয়ার্ড উইমেন কে নিয়ে যদি Correct. আড্ডা হয় তাহলে ব্যাপারটা একটু অন্যদিকে চলেই যায় আর কি। আর তোমাদের নতুন ছবি তাসের ঘর, সেটা নিয়েও আমরা মানে খুবই এক্সাইটেড, কারণ শুনে ভীষণ ভালো লাগছে যে তোমাদের এটা দুজনেরই একসঙ্গে একই দিনে একটা নতুন ছবি রিলিজ অফিসিয়ালি, এটাও তোমার ফার্স্ট ফিল্ম হিসেবে Absolutely. উই ক্যান কনসিডার এটা আর কি। তো এত ভালো একটা কাজ তোমরা করেছো, তোমাদের জন্য আমাদের জিও বাংলার পুরো টিমের তরফ থেকে অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। এবং মানে অবশ্যই যারা যারা আমাদের জিও বাংলার অডিয়েন্স রয়েছে আজকে এই আড্ডাটা দেখছে, তারা যখন সিনেমাটা দেখতে যাবে তাদের জন্য কি বলতে চাও সেটা তোমরা দুজনে একটু বলে দাও। প্লিজ। তুমি বলো। না আচ্ছা, অরিন্দম বলুক, তৃপ্তি হ্যাঁ, পরে please, বলবে। please, আগে please. অরিন্দম বলুক। সিনেমা আমরা যদি না দেখি তাহলে আমাদের এইখানে কি কি কাজ হচ্ছে কলকাতায় সেগুলো আমরা জানতে পারবো না। আমরা সবাই বলিউড ফিল্ম দেখছি, আমরা সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখছি, কিন্তু আমরা কলকাতার ছবি না, ওয়েস্ট বেঙ্গলের ছবি বা বাংলা ছবি না দেখা বন্ধ করে দিচ্ছি। এটা কোথাও না কোথাও আমাদের যে লোকাল ট্যালেন্ট আছে, আমাদের বাংলার যে কালচারটা, যেটা আমরা তুলে ধরার চেষ্টা করি গল্পের থ্রু দিয়ে, কারণ আমাদের কালচার তো পুরোপুরি ডিফারেন্ট। আমাদের কালচারটাকে কোথাও না কোথাও আমরা নেগলেক্ট করে ফেলছি। তাই আমি অনুরোধ করব সবাইকে যে আমার ছবি বলে না, সবার ছবি দেখুন প্লিজ, এটা আমার একান্ত অনুরোধ। আর হলে গিয়ে টিকিট কেটে দেখুন, আর পারলে মানে ওই পাইরেসিটা প্লিজ আপনারা সবাই মিলে চেষ্টা করুন যাতে বন্ধ হয়ে যায় ফর দ্য সেক অফ আওয়ার ইন্ডাস্ট্রি। প্লিজ। আর তুমি একটু প্রথম ছবি, অনেক ভুলভ্রান্তি হয়েছে, ঘরের মেয়ে ঘরের ছেলে, আপনারা নিজে গুণে ক্ষমা করে দেবেন, দেখতে আসবেন এবং ভালোবাসবেন। ভালোবেসে দেখলে পরে আমাদের ছোট ছোট ত্রুটি বিচ্যুতি যেটা হয়তো অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে সব দেখবেন, মাফ করে দিতে পারবেন। কবে রিলিজ করছো সেটা একটু বলে দাও প্লিজ। খুব সম্ভব ফেব্রুয়ারি শেষের দিকে রিলিজ করবে। ওকে, তার মানে আমরা আপডেট পাবো। আপডেট আমরা অবশ্যই জিও বাংলা অডিয়েন্সে দেবো। তবে আমাদের আজকের এই জিও আড্ডায় থ্যাংক ইউ সো মাচ Thank তোমাদের you so much. দুজনকে Thank আমাদের you so এতটা much. সময় Thank you. দেওয়ার জন্য। তোমাদের নতুন ছবি নিয়ে আমরা প্রচুর গল্প করলাম এবং অল দ্য ভেরি বেস্ট। তোমার যে ফিউচার প্ল্যানস গুলো রয়েছে এবং তোমারও ফিউচারে প্রচুর কাজ আসছে, আই এম শিওর সেগুলো নিয়ে আমরা আবারও নিশ্চয়ই আরেকটা আড্ডার সুযোগ পাবো। তবে আজকে আপাতত সময় শেষ, তাই এখান থেকে আমি বলছি টাটা। জিও বাংলার প্রত্যেকটা রবিবার আরো স্পেশাল হবে যদি জিও আড্ডা উইথ লাবণ্য ঠিক রাত 8টায় আপনিও দেখতে বসে পড়েন। তাহলে টিল দ্য নেক্সট উইক সবাই ভালো থাকুন আর অপেক্ষা করুন জিও আড্ডা উইথ লাবণ্যর নতুন এপিসোডের জন্য।